এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই। তাকে ডেমোক্রেটিক কালচারের কোনো নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এই প্রশ্ন আমাদের রইল। অ্যান্টি বাকশাল সেন্টিমেন্টের উপর ভিত্তি করে গণতান্ত্রিক দ্বারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সকল মানুষ সমর্থন দিয়েছিলেন। আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে অন দ্য বেসিস অফ মিউচুয়াল ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। এখানে বলা হচ্ছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব ভারতে বসে, তারেক রহমান লন্ডনে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান। আর হাসিনার সাথে আমাদের আরো ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং হিন্ডন এয়ারপোর্টে আপনাদেরই একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, নেতা, তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সাথে ব্যতিক্রম আছে। আর আমাদেরকে বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপরে বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছে। এই ব্যতিক্রমগুলো আছে। হাসিনা তো বাংলাদেশের পার্লামেন্টে ইলেজিটিমেট প্রধানমন্ত্রী হলেও কিছু বক্তব্য দিয়েছে তো এই দেশের ইতিহাসে, যেগুলো লিখিত হয়ে আছে। তিনি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে, যে ভারতকে যা দিয়েছেন তা নাকি চিরদিন মনে রাখবে। তা হাসিনা ভারতকে যা দিয়েছেন তা চিরদিন মনে রেখেছে বলেই তো এখন আশ্রয়টা দিছে। এটা তো রেসিপ্রোকাল। এই ব্যবধানগুলো তো আছে। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে একটা ডেমোক্রেটিক কান্ট্রি থেকে দল পরিচালনা করেছেন, সেই দেশের আইন মান্য করে। সেই দেশ এবং বাংলাদেশ কখনো ডেমোক্রেটিক কালচারের বিরুদ্ধে কখনো কথা বলেনি। কিন্তু শেখ হাসিনা তার বক্তব্য এই দেশে প্রচার করতে দেয় না, আদালতকে ব্যবহার করেছে। এখন যদি কোনো পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-ও বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর ভাগ ছিল 13 কি 14%, এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন, তাকে ডেমোক্রেটিক কালচারের কোনো নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এই প্রশ্ন আমাদের রইল। তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। একই সাথে দ্বিমুখী কথা বললে হবে না। এই দেশের মানবতা বিরোধী আদালত আইসিটি কোর্ট তাকে দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় আছে এবং আরো মামলা চলমান আছে। কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই, বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করে নাই, অনুশোচনা নাই। কিন্তু একটা বিষয় খুব ভালো জানে, বলে যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তত্ত্বতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোনো বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স। হাসিনা, তার ছেলে ওনাকে সেই অনুষ্ঠানে যোগদান করেছে। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করছিল, সাংবাদিক, বলেছে হাসিনা। না বললাম কিসের হাসিনা, কোত্থেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে?
এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা। তো এইগুলো ভারত অ্যালাউ করছে, আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটাতে একসাথে যায় না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে এই যে লেজিটিমেট গভর্নমেন্ট ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফেসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত, অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। যে ইন্টারিম গভর্নমেন্টের যাত্রা শুরু হলো, সেই যাত্রা আর্টিকেল 106-এর হাত ধরে কেন হলো? তখন তারা কনস্টিটিউশনের কাছে গিয়েছে, তখন তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে, তারা জানে কিছু আর্টিকেল অ্যাব্রোগেটেড হবে এবং সেটাকে লেজিটিমেসি দেয়া হবে যখন পরবর্তী সংশোধন হবে কনস্টিটিউশনের, সেখানে চতুর্থ তফসিলের সব কিছুকে লেজিটিমেসি দেয়া হবে সেই 2024-এর 5ই আগস্ট থেকে, যেদিন 18তম সংশোধনী গৃহীত হবে সেদিন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে, সেই সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হবে। সংবিধানের প্রফেসর আছে আমার বন্ধু, আমরা তাদের কাছ থেকে সবক নিয়েছি, সম্ভব কিনা তারা বলেছেন সম্ভব। অতীতে যারা ক্রান্তিকালীন বিধান হিসাবে আর্টিকেল 150 অনুসারে বিভিন্ন বিষয় তফসিলে ধারণ করেছে, চতুর্থ তফসিলে, সেই ক্রান্তিকালীন সময়টা কি হবে, অনেক সময় অনেক বিচারপতিরা তার ব্যাখ্যা দিয়েছেন। বিচারপতি কালামানিকেও একটা ব্যাখ্যা দিয়েছেন, দেখলাম একটা জাজমেন্ট। তারা তাদের মতো করে রাজনৈতিক ব্যাখ্যা দেয় আদালতে বসে, যেহেতু তারা শপথবদ্ধ রাজনীতিবিদ নাকি ছিলেন বাংলাদেশে কিছু কিছু বিচারপতি। এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকরা কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন শুধু ক্রান্তিকাল হবে 1971-এর 16 ডিসেম্বরের আগ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ওই সময়টা পর্যন্ত, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় থেকে 16ই ডিসেম্বর অথবা প্রথম জাতীয় সংসদের প্রথম দিন, মানে 1973 সালের 7ই এপ্রিল খুব সম্ভবত, এই পর্যন্ত নাকি ক্রান্তিকালীন সময়। এরপরে নাকি আর কোনো ক্রান্তি হয় না। বাংলাদেশে আর্টিকেল 150-কে সুন্দরভাবে আরো ব্যাখ্যা করতে হবে যে ক্রান্তিকালীন সময় আর কোনটা কোনটা ছিল। একদলীয় বাকশাল যখন প্রণয়ন করলেন, সেটা তো জাতীয়ভাবে একটা ক্রান্তিকাল। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। 7ই নভেম্বর সৃষ্টি কেন হয়েছিল? ওই ক্রান্তিকালের কারণ হয়েছিল। আমরা 1979-তে যদি সেগুলো ধারণ না করতাম, তাহলে পরে ইলিজিটিমেট হয়ে যেত এর মাঝখানে সমস্ত কর্মকাণ্ডগুলো, বাকশাল দাঁড়িয়ে থাকতো। বাংলাদেশের মানুষ কি বাকশাল দাঁড়িয়ে থাকুক সেটা চেয়েছিল? অ্যান্টি বাকশাল সেন্টিমেন্টের উপর ভিত্তি করে গণতান্ত্রিক দ্বারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সকল মানুষ সমর্থন দিয়েছিলেন।